এই কুসুম, কুসুম, ওই জানালার বাইরে যে বাগানের মাঝখানে হাত কাটা লোকটা দাঁড়িয়ে আছে, ওই লোকটা কে গো, যে আমার দিকে তাকিয়ে ভীষণ রকমভাবে হাসছে? ভয় মিশ্রিত কণ্ঠে হিরেনের এই কথা শুনে কুসুম হাই তুলতে তুলতে জানালার দিকে তাকিয়ে ঘুম জড়ানো গলায় বলে ওঠে, কই বাগানে হাত কাটা লোক দাঁড়িয়ে? কোথায়? কেউ তো দাঁড়িয়ে নেই। ধুর, তুমি ঘুম চোখে কি দেখতে কি যে দেখেছ। কুসুমের এই কথা শুনে হিরেন আবার জানালার দিকে তাকায় ঠিকই, কিন্তু বাইরে অন্ধকার বাগানের মাঝখানে ওই হাত কাটা লোকটাকে আর দেখতে পায় না। দেখতে না পেয়ে হিরেন ভয় মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, তুমি বিশ্বাস করো কুসুম, আমি একটু আগেই অন্ধকার বাগানের মাঝখানে একটা হাত কাটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখেছি গো। লোকটাকে কি ভয়ঙ্কর দেখতে! লোকটার একটা হাত নেই, কপালের মাঝখানটা এমনভাবে ফেটে রক্ত বেরুচ্ছে যে লোকটার সারা মুখমণ্ডলটা রক্তে লাল হয়ে গেছে। এছাড়া লোকটার একটা চোখের মণি অবধিও নেই, যেন ওই জায়গাটা পুরো সাদা। আর যে একটা চোখের মণি রয়েছে সেটাও লাল আগুনের গোলার মতো জ্বলছে জানো। কিন্তু কিন্তু কি বলো? কিন্তু এর মধ্যে যে লোকটা কোথায় গেল কে জানে। হিরেনের মুখে এই কথা শুনে কুসুম এবার রেগে গিয়ে দাঁত মুখ খিচিয়ে মিচিয়ে বলতে শুরু করে, এই রাত দুপুরে কি নাটক শুরু করলে বলো তো? তুমি একটু কি শান্তিতে আমাকে ঘুমোতেও দেবে না? যাও যাও, কল ঘরে গিয়ে চোখে মুখে জল দিয়ে এসো, দেখবে সব ঠিক হয়ে যাবে। এই কথা বলে কুসুম পাশ ফিরে শুয়ে পড়তেই হিরেন ঘর থেকে বেরিয়ে অন্ধকার উঠান পেরিয়ে কলঘরের দিকে যাওয়ার উপক্রম করছে। কিন্তু ঠিক তখনই হিরেন বিস্ফারিত দৃষ্টিতে গোল গোল চোখ করে কলঘরের ঠিক দরজার সামনে দেখতে পেল কিছুক্ষণ আগে যে কাটা হাতের লোকটা দাঁড়িয়ে থাকতে দেখেছিল সেই লোকটা আবার কলঘরের সামনে দাঁড়িয়ে আছে, আর হিরেনের দিকে তাকিয়ে একটা কান এঁটো করা হাসি হাসছে। কলঘরের সামনে লোকটার ভয়ঙ্কর চেহারা সহ্য করতে না পেরে হিরেন একটা বিকট চিৎকার করে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। উফ, দুদিন শ্বশুর বাড়ি গিয়ে জামাই ষষ্ঠী উপলক্ষে শাশুড়ি যা যা লোভনীয় পদ খাইয়েছে না, এখনো পর্যন্ত মুখে লেগে আছে। আমার শাশুড়ি মা যা দারুণ রান্না করে না, তোদের কি বলবো। মাটির গরম চায়ের ভাঁড়ে চুমুক দিতে দিতে কুন্তল এই কথা বলতেই গরম গরম বেগুনিতে কামড় দিতে দিতে হিরেন প্রশ্ন করে ওঠে, হ্যাঁ রে, তা তোর শাশুড়ি এবারে জামাই ষষ্ঠীতে ঠিক কি কি পদ রান্না করে খাওয়ালো তোকে? হ্যাঁ, একটু শুনি তো, যার স্বাদ তোর এখনো পর্যন্ত মুখে লেগে আছে। হ্যাঁ, ওই তো জামাই ষষ্ঠীর দিন সকালে গরম গরম ফুলকো লুচি, সঙ্গে ছোলার ডাল আর আলুর দম, তার সঙ্গে 5 রকম বড় বড় মিষ্টি আর 5 রকম ফল, আর দুপুরে সরু চালের গরম গরম ভাত, পাতলা মুসুরির ডাল, 5 রকম সবজি ও বড়ি দিয়ে শুক্তো, বড় বড় চিংড়ি মাছের মালাইকারি ও পাঁঠার মাংস, সঙ্গে সাদা পায়েস, আর তার সঙ্গে 5 রকম মিষ্টি আর দই। বেশ এলাহি আয়োজন করেছিল আমার শাশুড়ি। আমরা 5 জামাই মিলে কবজি ডুবিয়ে ওনার হাতের রান্না খেয়েছি। হ্যাঁ, বাহ, বেশ ভালো। আমিও আজ থেকে 3 বছর আগে আমার শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠীতে খেতে গিয়েছিলাম। আমার শ্বশুর বাড়ি ছিল ভাঙাড়িপুর গ্রামে, কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে 2 রাত যখন ছিলাম, সেই 2 রাতে আমি একটা ভয়ঙ্কর অলৌকিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম। সেই থেকে আমি আজও ভয়তে শ্বশুর বাড়িতে আর একটা রাতও কাটাইনি। হিরেনের মুখে এই কথা শুনে প্রদ্যুৎ পাঞ্জাবির পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করতে করতে ভ্রু কুঁচকে প্রশ্ন করে ওঠে, কেন কেন যাস না কেন? সেই গল্প আমাদেরও বল দেখি, আমরাও শুনি একটু। হ্যাঁ হিরেনদা, সেই গল্প বলো আমাদের।
তুমি শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠী খেতে গিয়ে কি এমন ভয়ঙ্কর ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলে, হ্যাঁ, যে তুমি আর শ্বশুর বাড়িতে ভয়ে যাওনি আর রাত কাটাওনি আজ পর্যন্ত? প্রদ্যুত মৃন্ময়ের মুখে এই প্রশ্ন শুনে হিরেনবাবু বেতের মোড়াটা ছেড়ে উঠে ক্লাব ঘরের খোলা জানালাটার সামনে গিয়ে দাঁড়ায়। তারপর বাইরে অঝোর ধারায় বৃষ্টি মুখরিত অন্ধকার পরিবেশের দিকে তাকিয়ে বেশ গম্ভীর গলায় বলে ওঠে, তোরা কি সত্যি সবাই শুনবি সেই গল্প? হ্যাঁ, তবে শোন। হ্যালো বন্ধুরা, আজ আমি 1xBet নামে একটি অ্যাপ সম্পর্কে বলছি, যেটা সবচেয়ে বিশ্বস্ত। বিখ্যাত পিএসজি ও সিরিয়া এখানে স্পন্সর। এশিয়া কাপ চলছে, এটাই ক্রিকেট প্রেমীদের জন্য দুর্দান্ত সুযোগ। এখানে সমস্ত ক্রিকেট, ফুটবল ও অন্যান্য ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবে ও স্কোরের ভবিষ্যদ্বাণী করে নগদ জিততে পারবে, যেমন কোন দল জিতবে, কত রান করবে ইত্যাদি। এছাড়াও এখানে রয়েছে বর্তমানের বিখ্যাত চিকেন রোড ও ক্রাশ গেম সহ বিভিন্ন ধরনের গেমস, যেগুলো খেলে রয়েছে খুব সহজেই অর্থ জেতার সম্ভাবনা। তোমরা কি নতুন? তাহলে মাত্র 300 দিয়েই তোমরা এখানে খেলা শুরু করতে পারো। BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ, অন্যান্য পুরস্কার রয়েছে প্রত্যেকদিন। তবে আমার সাবস্ক্রাইবাররা রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড বইমেলা ব্যবহার করলে প্রথমবার জমাতে পারবে 12,000 পর্যন্ত ফ্রি স্পিন। পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে 1 মিনিটে জেতা রাশি তুলে নিতে পারবে। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, তুমিও ব্যবহার করতে পারো। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টের লিঙ্ক থেকে অথবা গুগলে 1xBet সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড বইমেলা ব্যবহার করে রেজিস্ট্রেশন করো এবং বোনাস পাও। মাসটা ছিল ওই জ্যৈষ্ঠ মাস। প্রকৃতি তখন সূর্যের প্রখর তাপে প্রচণ্ড দাবদাহে পুড়ছে। এই জ্যৈষ্ঠ মাসের গরমে দিনে দুপুরে মাংস ভাত খেয়ে উঠে হাত মুখ ধুয়ে যেই নিজের ঘরে একটু বিশ্রাম নিতে যাব, ঠিক সেই সময় বাড়ির সদর দরজায় টক টক করে কড়া নাড়ার আওয়াজ শোনা যায়। সেই সঙ্গে বাড়ির বাইরে থেকে একটা হাঁকও শোনা যায়। হিরেন দত্তের নামে চিঠি আছে। বাড়ির বাইরে থেকে পিয়নের হাঁক শুনে আমি সদর দরজা খুলে বাড়ির বাইরে বেরিয়ে আসতেই পিয়ন তার কাঁধে ঝোলানো ব্যাগ থেকে চিঠি বার করে আমার হাতে দিতে দিতেই বলল, আপনি হিরেন দত্ত? আগে হ্যাঁ। ভাঙাড়িপুর গ্রাম থেকে আপনার নামে একটা চিঠি এসেছে, এই নিন। পিয়ন এই কথাটা বলে আমার হাতে চিঠিটা ধরিয়ে দিয়েই চলে যায়। পিয়ন আমার হাতে চিঠিটা দিয়ে চলে যাওয়ার পর আমি বাড়ির ভিতর ঢুকতেই আমার স্ত্রী কুসুম মুখ মুছতে মুছতে আমার দিকে এগিয়ে এসে বলল, কে গো, কে এসেছিল? আমি তখন কুসুমের হাতে চিঠিটা দিয়েই বললাম, পিয়ন এসেছিল, তোমার বাপের বাড়ি থেকে চিঠি এসেছে। আচ্ছা, এই চিঠিটা খুলে দেখো তো কি লেখা আছে। আমার হাত থেকে কুসুম চিঠিটা নিয়ে হাসি মুখেই বলে উঠল, তাই নাকি? দেখি চিঠিতে কি লেখা আছে। কুসুম এই কথাটা বলেই খামটা ছিঁড়ে খামের ভিতর থেকে চিঠিটা বের করে কিছুক্ষণ চিঠির দিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন পড়ল। তারপর আমার দিকে তাকিয়ে বলে উঠল, মা এবারে জামাই ষষ্ঠীতে তোমাকে আর আমাকে নেমন্তন্ন করেছেন। কেন এই হঠাৎ 5 বছর পর কেন? এই 5 বছর তো তোমাদের বাড়িতে কোনো জামাই ষষ্ঠীর নেমন্তন্নই পেলাম না, তা আজ আবার হঠাৎ করে এই বছরে কেন? এই কি ব্যাপার বলো তো? আসলে 5 বছর আগে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর দিন একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল বলে 5টা বছর জামাই ষষ্ঠী বন্ধ ছিল। এই 5 বছর আগে জামাই ষষ্ঠীর দিন তোমার ওই বাপের বাড়িতে কি এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল যে জামাই ষষ্ঠী বন্ধ ছিল এত বছর ধরে? তা আমি জানি না বাপু, তখন তো আমি আমার নিজের বাড়িতে থাকতাম না, আমি আমার ছোট মাসির বাড়িতে থাকতাম পড়াশোনার জন্য। তোমার সঙ্গে বিয়ে ঠিক হওয়ার 6 মাস পরে আমি নিজের বাড়িতে ফিরে আসি। কুসুমের মুখে তখন এই কথা শুনে আমি আর কিছুই জিজ্ঞাসা করলাম না ওকে। শুক্রবার দিন জামাই ষষ্ঠী ছিল, তাই আমরা বুধবার দিন দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিয়ে বিকেল 4টে নাগাদ শিয়ালদা থেকে ট্রেন ধরে ভাঙাড়িপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দিই। কলকাতা থেকে ভাঙাড়িপুর গ্রাম যেতে প্রায় 4 ঘন্টার মতো লাগে। আমরা যখন ভাঙাড়িপুর গ্রামে গিয়ে পৌঁছাই তখন ঘড়িতে রাত ওই 8:30 বাজে। ট্রেন থেকে ভাঙাড়িপুর স্টেশনে নামতেই দেখি স্টেশনে বেশ লোকজনের ভিড় রয়েছে। এরপর আমরা স্টেশনে থাকা লোকজনদের ভিড় ঠেলে স্টেশন চত্বরের বাইরে বেরিয়ে আসি। স্টেশন চত্বরের বাইরে বেরিয়ে আসতেই দেখি স্টেশন লাগোয়া বাজারে লোকজনদের জামাই ষষ্ঠীর কেনাকাটা চলছে পুরো দমে। ফল মিষ্টি থেকে কেনা শুরু করে জামা কাপড় পর্যন্ত। এরপর আমরা ভিড় বাজার চত্বর পেরিয়ে
রিক্সা স্ট্যান্ডের দিকে এগিয়ে যাই। রিক্সা স্ট্যান্ডে পৌঁছতেই একজন রিক্সা চালক আমাদের দিকে এগিয়ে এসে ঘর ঘরে গলায় জিজ্ঞাসা করে বলল, বাবু কোথায় যাবেন? রিক্সা চালকের প্রশ্ন শুনে কুসুম শাড়ির আঁচল দিয়ে কপালের ও ঘাড়ের জমা ঘাম মুছতে মুছতেই বলল, তুমি এই গ্রামের বীরেশ্বর হালদারের নাম শুনেছ ভাই? হ্যাঁ শুনেছি দিদি ভাই। আপনারা কি বীরেশ্বর হালদারের বাড়িতে যাবেন নাকি? হ্যাঁ, উনি আমার বাবা হন। এরপর আমরা আর বেশি দেরি না করে রিক্সায় চেপে আমার শ্বশুর বাড়ির পথের উদ্দেশ্যেই রওনা দিই। প্রায় 5-6 মিনিট পর রিক্সাটা স্টেশন চত্বর পেরিয়ে গ্রামের সরু রাস্তা ধরতেই রিক্সা দিয়ে ভাঙাড়িপুর গ্রামের চারিদিকে পূর্ণিমার রূপলি চাঁদের আলোয় তাকিয়ে দেখি গ্রামের কাঁচা আঁকাবাঁকা সরু রাস্তার দুই ধারে বিরাট বড় বড় ধান ক্ষেত এবং ধান ক্ষেতের ওপারে সরু বর্ডারের মতো সবুজ ছোট বড় গাছের সারি তাল গাছের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু প্রকৃতির পরিবেশ অন্ধকারাচ্ছন্ন থাকার জন্য সেই সারিবদ্ধ গাছগুলোকে এখন সব কালো কালো দানবের মতো দেখাচ্ছে। এছাড়াও দূরে মাটির বাড়িগুলোর ভিতর থেকে সুগন্ধি চালের ভাতের ফ্যানের গন্ধও পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে বাচ্চাদের কিচিরমিচির আওয়াজও পাওয়া যাচ্ছে। 15-16 মিনিট পর আমাদের রিক্সাটা গ্রামের সরু রাস্তা পেরিয়ে একটা গলির মধ্যে গিয়ে ঢোকে। রিক্সাটা গলির মধ্যে ঢুকতেই দেখি গলির দুই দিকে বেশ ছোট বড় পাকা বাড়ি রয়েছে, কিন্তু বাড়িগুলো ঠিক গায়ে গায়ে নয়। একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি প্রায় ওই 5-6 হাত দূরে দূরে, কারণ তার মাঝে মাঝে বাগান ও পুকুরও রয়েছে। রিক্সাটা গলির মধ্যে ঢুকে কিছুটা এগিয়ে একটা উঁচু পাঁচিল ঘেরা মাটির দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ায়। রিক্সাটা মাটির দোতলা বাড়িটার গেটের সামনে এসে দাঁড়াতেই কুসুম আমার দিকে তাকিয়ে বলে উঠল, আমরা এসে গেছি গো। এই কথা বলে কুসুম আর আমি রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া যেই মেটাতে যাব, ঠিক সেই সময় আমাদের পেছন থেকে একটা কথা শোনা যায়। কুসুম, তোরা এসে গেছিস? আয় আয়, ভেতরে আয় তাড়াতাড়ি। পিছন দিক থেকে একটা গলা ভেসে আসতেই আমি আর কুসুম পিছন ফিরে তাকিয়ে দেখি কুসুমের মা, মানে আমার শাশুড়ি মা, হাসি হাসি মুখে সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে। এরপর আমি রিক্সা ভাড়াটা তাড়াতাড়ি মিটিয়ে কুসুমের মায়ের সঙ্গে, মানে আমার শাশুড়ির সঙ্গে বাড়ির ভিতরে ঢুকতেই যাব, কিন্তু তখনই হঠাৎ আমার দৃষ্টি আপনা থেকেই আমার শ্বশুর বাড়ির উঠোনের একদম কোণায় একটা ঝাঁকড়া বেলগাছের দিকে গেল। উঠোনের আলো আঁধারির অন্ধকারের মধ্যে আমি তাকিয়ে দেখি ওই ঝাঁকড়া বেলগাছের একটা মোটা ডালে সাদা পাঞ্জাবি পায়জামা পরা একটা লোক গলায় দড়ি দিয়ে ঝুলছে। আর যে লোকটা বেলগাছের ডালে গলায় দড়ি দিয়ে ঝুলছে সেই লোকটার একটা চোখের মণি নেই। চোখের মণি না থাকার জন্য ওই জায়গাটা পুরো সাদা, আর যে চোখের মণিটা আছে সেই মণিটা জ্বলন্ত আগুনের লাল শিকার মতো চলছে, এবং সেই জ্বলন্ত লাল দৃষ্টি দিয়ে লোকটা আমার দিকে তাকিয়ে ফ্যাস ফ্যাসে গলায় হাসতে হাসতে বলছে, আসো জামাই, তোমাকে এই বাড়িতে সুস্বাগতম। শ্বশুর বাড়ির উঠোনে পা দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটা গা শিরশির করা অদ্ভুত ভয়ের দৃশ্য দেখে আমি চোখ বন্ধ করে চিৎকার করে আমার শাশুড়ি মার উদ্দেশ্যেই বলে উঠি, মা মা, বেলগাছের সঙ্গে যে লোকটা গলায় দড়ি দিয়ে ঝুলছে উনি কে? আমার এই প্রশ্ন শুনে আমার শাশুড়ি মা আমতা আমতা করেই বলে উঠল, জামাই, তুমি এই কি কথা বলছো? বেল গাছের ডালে কোনো লোক গলায় দড়ি দিয়ে ঝুলছে? ভালো করে গাছের দিকে তাকিয়ে দেখো, কই কেউ তো ঝুলছে না। এই তোমার মনের ভ্রম। আমি সঙ্গে সঙ্গে চোখ মেলে বেলগাছের দিকে তাকিয়ে দেখি কোথাও কেউ নেই। বেলগাছের ডালে কোনো লোক তো গলায় দড়ি দিয়ে ঝুলছেই না। আমি এইরকম একটা অদ্ভুত দৃশ্য দেখে মনে মনে নিজেকে প্রশ্ন করি, আমি কিছুক্ষণ আগে যে দৃশ্যটা দেখলাম সেটা কি সত্যি নাকি মিথ্যে? এরপর আমাদের দুজনের গলা পেতেই কুসুমের বাবা, মানে আমার শ্বশুর মশাই, অন্তর্মহল থেকে বাইরে বেরিয়ে আসতে আসতেই হাসি মুখে বলে উঠল, আরে কুসুম, জামাই বাবাজি, তোমরা কেমন আছো? বাড়ির অন্তর্মহল থেকে বাবাকে বেরিয়ে আসতে দেখে আমরা দুজন ওনার দিকে এগিয়ে যাই।
আর ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করতে করতেই বলি, বাবা আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? হা হা, আমিও ভালোই আছি। এরপর উনি কুসুমের মায়ের দিকে তাকিয়ে বলে উঠলেন, বিন্দুমালি, ওরা অনেক দূর থেকে এসেছে, ওদের জন্য একটু ঠান্ডা শরবত আর মিষ্টি আনো। ওদের যে খুব খিদে পেয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি ওদের জন্য শরবত আর মিষ্টি। তুমি বরঞ্চ ওদের নিয়ে ঘরে যাও। শ্বশুরমশাইয়ের কথা শুনে আমি বললাম, হ্যাঁ বাবা এত ব্যস্ত হবেন না, আমরা ঠিক আছি, আমার এখন খিদেও পায়নি। জামাই বাবা জীবন, তুমি আমার চোখ কিছুতেই এড়াতে পারবে না, কিন্তু আমি সচক্ষে দেখতে পাচ্ছি তোমার মুখটা এই পচা গরমে একেবারে শুকিয়ে আমসি হয়ে গেছে। চলো চলো চলো, আমার সঙ্গে ভেতরে চলো তো, চলো চলো। এরপর উনি আমাদের দুজনকে ভিতরে নিয়ে যেতেই 5 থেকে 10 মিনিট পর কুসুমের মা একটা কাঁসার বড় রেকাবিতে 2টো কাঁসার বড় বড় গ্লাসে ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত ও 2টো কাঁসার ছোট ছোট প্লেটে ছোট বড় নানান সাইজের নানান রঙের মিষ্টি পরিবেশন করেছেন। আমি খিদের চোটে কাঁসার বড় রেকাবি থেকে যেই মিষ্টির প্লেটটা তুলে চামচ দিয়ে একটা মিষ্টি কেটে মুখে ঢোকাতে যাব, দেখি আমার থেকে 3-4 হাত দূরে কিছুক্ষণ আগে উঠোনে দেখা বেল গাছের সঙ্গে গলায় দড়ি বাঁধা অবস্থায় যে কাটা হাতের ভয়ঙ্কর বিভৎস দেখতে লোকটাকে গাছের সঙ্গে ঝুলতে দেখেছিলাম, সেই লোকটা আমার সামনে দাঁড়িয়ে আছে আর একটা হাত আমার দিকে বাড়িয়ে ফ্যাস ফ্যাসে গলায় হি হি করে হাসতে হাসতেই বলছে, এই কত মিষ্টি খাচ্ছিস রে তুই? একটা মিষ্টি আমাকে দে না, আমি একটু খাই। আমি যে মিষ্টি খেতে খুব ভালোবাসি। আমার থেকে কিছু হাত দূরে সেই ভয়ঙ্কর বিভৎস দেখতে লোকটাকে দাঁড়িয়ে থাকতে দেখে আর ওইভাবে ফ্যাস ফ্যাসে গলায় মিষ্টি চাইতে দেখে আমি চিৎকার করে শাশুড়ি মার উদ্দেশ্যে বলে উঠি, মা ওই দেখুন, ভয়ঙ্কর বিভৎস দেখতে কাটা হাতের লোকটা আমার দিকে কেমনভাবে মিষ্টি চাইছে। ওই লোকটাকে আগে তাড়ান এখান থেকে, আমার ওই ভয়ঙ্কর বিভৎস চেহারা দেখে ভীষণই ভয় লাগছে। আমাকে এইভাবে চিৎকার করে উঠতে দেখে আর আমার মুখের এই কথাগুলো শুনে কুসুম আমাকে জড়িয়ে ধরে বুকে পিঠে হাত বোলাতে বোলাতেই প্রশ্ন করলো, কি হয়েছে গো তোমার? তুমি এইভাবে চিৎকার করে উঠলে কেন মিষ্টি খেতে খেতে? কি হয়েছে জামাই বাবা, তুমি এইভাবে মিষ্টি খেতে খেতে চিৎকার করছো কেন? শাশুড়ি মা ও কুসুমের প্রশ্ন শুনে আমি ভয়ে কাঁপতে কাঁপতে সামনের দিকে আঙুল দেখিয়ে বলে উঠি, মা কুসুম, কিছুক্ষণ আগে উঠোনের বেলগাছের ডালে যে লোকটাকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেছিলাম, সেই লোকটা আমার সামনে দাঁড়িয়ে আছে আর আমার কাছ থেকে মিষ্টি চাইছে, তোমরা দেখো। আমি এই কথা বলতেই দেখলাম আমার শাশুড়ি মা ও শ্বশুরমশাইয়ের মুখটা সঙ্গে সঙ্গে কেমন যেন ভয়ে সাদা ফ্যাকাশে হয়ে গেল এবং আমার শাশুড়ি মা কুসুমের দিকে তাকিয়ে আমতা আমতা করেই বলে উঠল, কুসুম, জামাই বাবার মনে হয় শরীরটা ঠিক ভালো নেই, তুই ওকে নিয়ে তোর ঘরে যা, বরং ওর একটু বিশ্রামের দরকার মনে হয়। আমি যাই, তাড়াতাড়ি গিয়ে রাতের রান্নাটা চাপাই গিয়ে। এই বলে উনি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যান। শাশুড়ি মা ঘর থেকে বেরিয়ে যেতেই শ্বশুরমশাই আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, জামাই বাবা জীবন, তোমার শরীরটা ঠিক মনে হয় ভালো নেই, তাই না? যাও তুমি কুসুমের ঘরে গিয়ে বিশ্রাম নাও, রাতে খাওয়ার সময় দেখা হবে, কেমন? এরপর আমি কুসুমের সঙ্গে ওর ঘরে গিয়ে বেশ কয়েকটা ঘন্টা বিশ্রাম নেবার পর রাতের বেলা কুসুমের বাবা এবং ওর ভাই আর ছোট বোনের সঙ্গে রান্নাঘরের সামনের খোলা মাটির দাওয়ায় রাতের খাবার খেতে বসি। সেই সময় আমার সঙ্গে আরও একটা অদ্ভুত ঘটনা ঘটে। আমার শাশুড়ি আমার রাতে খাবার জন্য বিপুল আয়োজন করেছিলেন। বড় কাঁসার থালায় গরম ধোঁয়া ওঠা সরু চালের ভাত আর সঙ্গে পাতলা মুসুর ডাল, কাতলা মাছের কালিয়া, মুরগির মাংস কষা, কাঁচা আমের চাটনি, সঙ্গে আবার 5 রকমের মিষ্টি ছোট একটা কাঁসার প্লেটে। রাতে আমার জন্য বিপুল আয়োজন দেখে আমি কুসুমের মায়ের দিকে তাকিয়ে বলে উঠি, আরে মা, আপনি এ কি করছেন এত রাতে? এত কিছু খাওয়া যায় নাকি? আর যদি এই সুস্বাদু পদগুলো খাই তাহলে জামাই ষষ্ঠীর দিন আমাকে কি কি রান্না করে খাওয়াবেন বলুন তো? বাবা,
বিয়ের এত বছর পর প্রথম তুমি তোমার শ্বশুর বাড়িতে এসেছো, এইটুকু তো মাত্র আয়োজন করেছি, লজ্জা করো না, খেয়ে নাও। এরপর আমি মৃদু হেসে ভাত ভেঙে যেই ডালটা ভাতের উপর ঢালতে যাব, হঠাৎ কোথা থেকে একটা কালো কাটা হাত এসে আমার কাতলা মাছের বাটি থেকে দুটো মাছের মধ্যে একটা মাছ তুলে নিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। চোখের সামনে খাওয়ার সময় এরকম একটা ভুতুড়ে কাণ্ড ঘটতে দেখে আমি আমার খাবারের থালা হাত দিয়ে ছিটকে মিটকে সরিয়ে দিয়ে ভয়ে চিৎকার করে বলে উঠি, আমি আমি এই খাবার খাবো না, এই খাবার আমার সামনে থেকে সরিয়ে নাও তোমরা। আমাকে ওইভাবে চিৎকার করে খাবারের আসন থেকে উঠতে দেখে আমার শাশুড়ি মা ভয় মিশ্রিত কণ্ঠেই প্রশ্ন করে উঠলেন, কি হলো বাবা, তুমি এইরকম ভাবে চিৎকার করে উঠলে কেন? রান্না ভালো হয়নি? আমি কিছুক্ষণ আগে খাবার সময় আমার সঙ্গে কি কি ভুতুড়ে ঘটনা ঘটেছে সেই কথাগুলো বলতেই উনি যেন আমার কাছ থেকে কিছু একটা লুকিয়ে কুসুমের দিকে তাকিয়ে বলে উঠলেন, জামাই বাবার শরীরটা আজ মনে হয় ভালো নেই, তুই ওকে নিয়ে ঘরে তাড়াতাড়ি শুইয়ে দে। আমি বরং জামাই বাবার জন্য একটু ঠান্ডা ঠান্ডা দই ছিঁড়ে দিয়ে আম মেখে নিয়ে আসছি। হ্যাঁ মা, আমার শরীরটা ঠিক ভালো নেই, আজ রাতে আমি আর কিছুই খাবো না। এই কথা বলে আমি কুসুমের ঘরে যেই ঢুকতে যাব, হঠাৎ কুসুমের একটা কথা আমার কানে আসে। কথাটা হলো, কুসুম তার মাকে দাঁতে দাঁত চেপে গলা নামিয়েই বলছে, মা, ও যখন চাইছে না তখন তোমার জামাই ষষ্ঠী করার কি দরকার ছিল আমাদের ডেকে এনে? ঠিক বলেছিস কুসুম, আমারও এখন মনে হচ্ছে জামাই ষষ্ঠীতে তোদের না ডাকলেও হতো। সে আমাদের আশেপাশে হয়তো এখনো আছে আর আমাদের ওপর নজর রাখছে। কুসুমের ও কুসুমের মায়ের মুখে কথা শুনে আমি নিজেকে মনে মনে প্রশ্ন করি, ওটাকে কে আমাদের উপরে নজর রাখছে সবসময়? এই কথা সারা রাত চিন্তা করতে করতে কখন যে আমি ঘুমিয়ে পড়েছিলাম তা আমি নিজেও জানি না। এরপর সেদিন সারা রাতটা আমার নির্বিঘ্নেই কাটে, কোনো রকম আমার সঙ্গে অস্বাভাবিক ভুতুড়ে ঘটনা ঘটে না। পরদিন সকাল হতেই আমি আর কুসুমের ভাই রাখাল আমরা দুজনে মিলে বাজারে যাই। বাজারে গিয়ে পরদিন জামাই ষষ্ঠী বলে জমিয়ে বাজার করে বাড়ি ফিরতে ফিরতে বেলা ওই 11টা বেজে যায়। এরপর বাড়ি এসে জলখাবার খেয়ে যখন কল ঘরে স্নান করতে গেছি, তখন আমার সঙ্গে ঘটল আরও একটা ঘটনা। আমার শ্বশুর বাড়ির কলঘরটা বাড়ির একদম পিছন দিকে, আর ওই কলঘরের পিছনে ঘন বাঁশ বাগান ছিল। আমি জলখাবার খেয়ে নিয়ে কলঘরে ঢুকে যখন স্নান করছি, আমার স্নান করতে করতে মনে হতে লাগলো উপর থেকে কেউ যেন আমার চুল ধরে টানছে খুব জোরে জোরে। কলঘরে স্নান করতে করতে আমার এইরকম একটা অস্বস্তিকর অনুভব হতেই আমি স্নান করা থামিয়ে কলঘরের উপরের দিকে তাকাতেই দেখি সেই ভয়ঙ্কর বিভৎসধারী কাটা হাতের লোকটা বাঁশের উপর পা ঝুলিয়ে বসে আছে আর আমার দিকে লাল জ্বলন্ত আগুন রাঙা দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। আর তার অন্য হাতটাকে লম্বা করে বাড়িয়ে আমার চুলটা ধরে টানছে এবং একটা কান নিটো করা হাসি হাসতে হাসতে ফ্যাস ফ্যাসে গলায় বলছে, কি জামা, শ্বশুর বাড়ি এসে শ্বশুর শাশুড়ির কাছে কেমন আদর খাচ্ছ বলো? আমি সেই ভয়ঙ্কর বিভৎসধারী লোকটাকে কলঘরের মাথার বাঁশের উপরে বসে থাকতে দেখে পড়ি কি মরি করে কলঘর থেকে বেরিয়ে এসে সোজা ছুটে যাই কুসুমের ঘরে আর জোরে জোরে হাঁপাতে হাঁপাতেই বলি, কাল এই বাড়িতে প্রবেশ করার পর থেকেই আমার সঙ্গে এরকম গাঢ় শিরশির করা ভুতুড়ে কাণ্ডগুলো ঘটছে কেন? হ্যাঁ বলো তো। আর ওই ভয়ঙ্কর বিভৎসধারী কাঁটা হাতের লোকটাই বা কে যে আমাকে বারবার ধরে ভয় দেখাচ্ছে? এইসব কথা চিন্তা করতে করতে শরীরটা এতটাই ক্লান্ত বিধ্বস্ত লাগছিল যে আমি বিছানায় শুয়ে পড়ি। কিন্তু তখনই হঠাৎ আমার মনে হলো আমার মুখের সামনে কে জোরে জোরে গরম নিঃশ্বাস ফেলছে। আমার মুখের সামনে এরকম একটা অস্বস্তিকর অনুভূতি হতেই আমি চোখ মেলে তাকিয়ে দেখি আমার ঠিক মুখের সামনে সেই লোকটা দাঁড়িয়ে আছে আর ওই ভয়ঙ্কর দেখতে মুখটা আমার মুখের সামনে এনে জোরে জোরে গরম নিঃশ্বাস ফেলছে।
আর লাল জ্বলন্ত আগুন রাঙা দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে ফ্যাস ফ্যাসে গলায় বলছে, জামাই, ও জামাই, ওঠো ওঠো, আমার সঙ্গে একটু গল্প করবে না? ওঠো ওঠো, ওঠো। মুখের সামনে সেই ভয়ঙ্কর বিভৎসরূপী লোকটাকে দাঁড়িয়ে থাকতে দেখে আর আমার মুখের কাছে ওকে গরম নিঃশ্বাস ফেলতে দেখে আমি চিৎকার করে উঠে কুসুমের উদ্দেশ্যেই বললাম, কুসুম, কুসুম কোথায় আছো তুমি? তাড়াতাড়ি এদিকে এসো, দেখে যাও এই কাটা হাতের লোকটা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে কুসুমের উদ্দেশ্যে ওইভাবে চিৎকার করতে দেখে সেই লোকটা আমার গলা টিপে ধরল আর বলে উঠল, জামাই ষষ্ঠী পালন করতে এসেছিলে? তারপর জামাই ষষ্ঠী আমি পালন করাচ্ছি, আজকে আমার হাতেই তোকে মরতে হবে। এই কথা বলতে বলতে সেই লোকটা জোরে জোরে আমার গলা টিপতে লাগলো, আর অন্যদিকে আমি গলার সর্বস্ব জোর দিয়ে চিৎকার করে কুসুমকে ডাকতে লাগলাম, কুসুম, কুসুম আমাকে বাঁচাও, ওই শয়তান আমার লোকটা আমাকে মেরে ফেললো, কুসুম বাঁচাও আমাকে। কি হয়েছেটা কি তোমার? তুমি ঘুমের মধ্যে এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন? কে তোমাকে মেরে ফেলবে? কুসুমের গলা কানে আসতেই আমি চোখ মেলে তাকিয়ে দেখি কুসুম আমার সামনেই দাঁড়িয়ে। কুসুমকে আমার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আমি বিছানার উপর ধরফড় করে উঠে বসে কুসুমকে জড়িয়ে ধরে ভয় মিশ্রিত কাঁপা কাঁপা গলায় বলে উঠি, সেই সেই ভয়ঙ্কর বিভৎসরূপী কাটা হাতের লোকটা আমাকে মারতে এসেছিল, তুমি ওর হাত থেকে আমাকে বাঁচাও দয়া করে। চলো চলো, আজই আমরা কলকাতায় ফিরে যাই। তখন থেকে কি সব যা তা বলছো? কে তোমাকে মেরে ফেলবে? কুসুমের প্রশ্ন শুনে কিছুক্ষণ আগে আমার সঙ্গে কি কি কাণ্ড ঘটেছে সেই সব কথা খুলে বলতেই সমস্ত ঘটনা শুনে কুসুমের মুখটা কেমন যেন ভয়ে সাদা ফ্যাকাশে হয়ে যায়। ও সঙ্গে সঙ্গে ওর ঘর থেকে বেরিয়ে যায়। তারপর আবার 5 মিনিট পর ঘরে ঢুকে আমার সামনে দাঁড়িয়ে একটা জবা ও গাঁদা ফুল আমার মাথা থেকে শুরু করে সারা শরীরে ঠেকাতে ঠেকাতে ভয় মিশ্রিত কণ্ঠেই বলে, ঠাকুর, ঠাকুর, ওই শয়তানটার কবল থেকে আমার স্বামীকে রক্ষা করো ঠাকুর। কোন শয়তান আমাকে মেরে ফেলবে? হ্যাঁ, কার কবল থেকে আমাকে বাঁচানোর জন্য ভগবানের কাছে প্রার্থনা করছো তুমি? কুসুম আমার হাতে জবা ও গাঁদা ফুলের 2টো টুকরো হাতে দিয়ে বলল, এই জবা ও গাঁদা ফুলের টুকরো তোমার পাঞ্জাবির পকেটে রেখো। এই দুটো কিন্তু খবরদার তোমার কাজ ছাড়া করো না। কেন? এই 2টো ফুল কাজ ছাড়া করবো না কেন? আমি দেখলাম আমার প্রশ্নে কুসুম কোনো উত্তর না দিয়েই ঘর থেকে বেরিয়ে গেল। ফুল 2টো টুকরো আমি পাঞ্জাবির পকেটে রাখার পর থেকে আমার সঙ্গে শ্বশুরবাড়িতে যে যে ঘটনাগুলো ঘটছিল সেই সব ঘটনাগুলো ঘটা বন্ধ হয়ে গেল। কিন্তু যে লোকটা আমার কাছে এসে আমার উপর আঘাত এনে ভয় দেখাচ্ছিল সেই লোকটা আমার কাছে আসতে পারছে না ঠিকই, কিন্তু দূর থেকে দাঁড়িয়ে আমাকে ফ্যাস ফ্যাসে গলায় বলছে, তোর কাছে যে 2টো ফুল আছে ওই ফুল 2টো আগে ফেল, না হলে আমি তোর কাছে যেতে পারছি না। যে জামাই ষষ্ঠীর আগের দিন ওই দুটো ঘটনা ঘটার পর সেদিন সারাদিন আর কোনো ঘটনা না ঘটলেও জামাই ষষ্ঠীর দিন সকালে অনুষ্ঠানের সময় ও দুপুরে খাওয়া দাওয়ার সময় দুটো অদ্ভুত ঘটনা ঘটে। আমি সকালে স্নান সেরে জামাই ষষ্ঠীর নিয়মকানুনগুলো পালন করার জন্য শাশুড়ির সামনে বসেছি। শাশুড়ি আমাকে যখন নানা রকম ফল আর মিষ্টি দিয়ে সাজিয়ে বরণ করছিলেন, হঠাৎ সেই সময় শূন্য থেকে একটা কালো আগুনে পুড়ে ঝলসে যাওয়া কাটা হাত এসে আমার চুলের মুঠি ধরে আমার শরীরটাকে এক টান মেরে উঠোনের দিকে ছুঁড়ে ফেলে দিল। আমার শরীরটা সোজা ছিটকে গিয়ে উঠোনের এক কোনায় পড়ে গেল। আমি ছিটকে গিয়ে উঠোনের এক কোনায় পড়তেই কিছুক্ষণ উঠোনের ধুলো ময়লায় গড়াগড়ি খেয়ে একটু ধাতস্থ হতেই আমি যেই উঠতে যাব দেখি আমার সামনে সেই ভয়ঙ্কর বিভৎসরূপী লোকটা আমার দিকে হাসতে হাসতে এগিয়ে এসে এক লাফ মেরে আমার শরীরের উপর পড়ে আমার গলাটা টিপে ধরলো। আর অন্যদিকে আমার এই করুণ অবস্থা দেখে আমার শাশুড়ি মা তখন ভয়েতে আমার শ্বশুর মশাইয়ের উদ্দেশ্যে চিৎকার করে বলতে থাকলো, ও কুসুমের বাবা, তুমি কোথায়? তাড়াতাড়ি এইদিকে এসো, ওই শয়তানটা জামাইকে মেরে ফেললো। তুমি ওই শয়তানটার কবল থেকে আগে জামাইকে বাঁচাও। অন্যদিকে আমার এই ভয়ঙ্কর অবস্থা দেখে কুসুম অজ্ঞান হয়ে দাওয়ায় পড়ে যায়।
এদিকে আমার শাশুড়ি মার চিৎকার শুনে আমার শ্বশুরমশাই অন্দরমহল থেকে বেরিয়ে এসে আমার এই করুণ অবস্থা দেখে আর আমার বুকের উপর সেই ভয়ঙ্কর বিভৎসরূপী কাটা হাতের লোকটাকে বসে থাকতে দেখে তিনি সঙ্গে সঙ্গে ছুটে ঠাকুর ঘরে যান। 1-2 মিনিট পর ঠাকুর ঘর থেকে উনি বেরোতেই দেখি ওনার হাতে একটা মাঝারি মাপের কাঁচের বোতল, আর সেই কাঁচের বোতলের ভিতর গঙ্গা জল রয়েছে। এছাড়া ওনার অন্য হাতে ধরা রয়েছে ঝাড়নের মতো কি একটা জিনিস, কিন্তু সেটা কি জিনিস আমি বুঝতে পারলাম না। এখানে আমি তোদেরকে বলে রাখি, আমার শ্বশুরমশাই একজন তান্ত্রিক ছিলেন। গ্রামের নিরীহ মানুষজনদের কোনো বিপদ আপদ হলে তিনি সেই বিপদের হাত থেকে রক্ষা করতেন গ্রামের নিরীহ মানুষদের। অবশ্য উনি এখন আর বেঁচে নেই, আজ থেকে 1.5 বছর আগে পরলোক গমন করেছেন। এখন শুধু কুসুমের মা বেঁচে আছেন, তাও তিনি বিছানায় শয্যাশায়ী। তারপর উনি ওনার হাতে ধরা গঙ্গা জলের কাঁচের বোতলটা খুলে কিছুটা জল ওনার অন্য হাতে ধরা ঝাড়নটার মধ্যে ঢেলে নিয়ে সেই লোকটার দিকে ঝাড়নের গঙ্গা জল কিছুটা ছুঁড়ে মারতেই দেখি সেই লোকটা সঙ্গে সঙ্গে কোথায় যেন অদৃশ্য হয়ে যায়। লোকটাকে ওইভাবে অদৃশ্য হয়ে যেতে দেখে আর আমার সঙ্গে কিছুক্ষণ আগে কি কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেই সব কথা মনে পড়তেই আমি সঙ্গে সঙ্গে তখন জ্ঞান হারাই। বিকেলবেলায় আমার জ্ঞান ফিরতেই আমি তাকিয়ে দেখি আমার পাশে কুসুম বসে আছে, আর আমার মাথায় সমানে জল পট্টি দিয়ে যাচ্ছে। অন্যদিকে আমার শাশুড়ি মা পাখা নিয়ে বাতাস করছে আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। উমা, যা তো রান্নাঘরে গিয়ে জামাইয়ের জন্য 1 গ্লাস গরম দুধ নিয়ে আয়। হ্যাঁ মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। উমা ঘর থেকে বেরিয়ে যেতেই আমি ক্লান্ত বিধ্বস্ত গলায় আমার শাশুড়ি মাকে প্রশ্ন করে উঠি, মা, আমাকে একটা সত্যি কথা বলুন তো, আমি এই বাড়িতে প্রবেশ করার পর থেকে বারবার যে কাটা হাতের লোকটাকে দেখতে পাচ্ছি, ওই লোকটা কে মা? আর ওই লোকটা আমাকে বারবার ভয়ই বা দেখাচ্ছে কেন? আমি কি করেছি? আমার প্রশ্ন শুনে উনি শীতল কণ্ঠেই বলে উঠলেন, বাবা, তোমার শরীরটা এখন অসুস্থ, তুমি এখন আগে বিশ্রাম নাও, এইসব কথা পরে হবে। না, আমি এখন ঠিক আছি, অনেকটাই ঠিক আছি। আগে আপনি বলুন মা, ওই লোকটাকে, আর ওই লোকটা আমাকে বারবারই বা ভয় দেখাচ্ছে কেন? আমি কি এমন অন্যায় করেছি যে ও আমাকে বারবার ভয় দেখাচ্ছে? কিছুক্ষণ নীরবতার পর আমার শাশুড়ি মা তখন বলে উঠলেন, উনি হলেন তোমার বড় পিসেমশাই, কুসুমের বড় পিসির বর। আজ থেকে 5 বছর আগে জামাই ষষ্ঠীর দিনে উনি মারা যান, মানে উনি আত্মহত্যা করেন। কিন্তু কেন? কারণটা কি? আমাকে দয়া করে সবটা খুলে বলুন। ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 5 বছর আগে। আমার এই বাড়িতে জামাই ষষ্ঠীর দিন, তখন আমার শাশুড়ি বেঁচে ছিলেন বহাল তবিয়াতে। আর ঘটনাটার সময় কুসুম কিন্তু এই বাড়িতে ছিল না, ওর ছোট মাসির বাড়িতে ছিল পড়াশোনার সূত্রে। কুসুমের 2 পিসি, এক হলো বড় পিসি আর 2 ছোট পিসি। ওর বড় পিসির বিয়ে এই গ্রামেই হয়েছিল, আর ওর ছোট পিসির বিয়ে এই ভাঙারিপুর গ্রামের 2 গ্রাম পরে মাদারীপুর গ্রামে হয়েছিল। ওর ছোট পিসির বিয়ে হয় বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী ছিল। তাই আমার ছোট ননদ কেয়া আর তার বর অঞ্জনের বিয়ের প্রথম বছরে জামাই ষষ্ঠী বলে আমার শাশুড়ি মা খুব ধুমধাম করে ওদের জন্য জামাই ষষ্ঠীর আয়োজন করে। সেই বছরটা জামাই ষষ্ঠীর 2 দিন আগে আমার বড় ননদ ও তার বর এবং আমার ছোট ননদ ও তার বর, এরা 4 জন সবাই সপরিবারে আসে। আমার বড় ননদের নাম ছিল মিষ্টু, আর ওর বরের নাম ছিল মনোজ। আমার বড় ননদ ও নন্দাই যখন জামাই ষষ্ঠী উপলক্ষে এই বাড়িতে আসে, তখন আমি দেখি আমার বড় ননদ মিষ্টুর মুখটা কেমন যেন চিন্তাগ্রস্ত লাগছে। আমি বড় ননদের মুখটা চিন্তাগ্রস্ত দেখে জিজ্ঞাসা করি, দিদি ভাই, কি হয়েছে গো? তোমার মুখটা চিন্তায় ওই রকম বিষণ্ণ দেখাচ্ছে কেন? আমার প্রশ্ন শুনে ও তখন বলে, বিন্দুমালি, তোমার নন্দাইয়ের ব্যবসাটা একদম ভালো যাচ্ছে না। মনে হচ্ছে ওর ব্যবসাটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, আর ওর ব্যবসাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের পথে বসতে হবে হাতে বাটি নিয়ে। আমি মিষ্টুর কথা শুনে ওকে কিচ্ছু বলি না, শুধু সান্ত্বনা দিয়ে বলি, কিচ্ছু হবে না, দেখো সব ঠিক হয়ে যাবে।
জামাই ষষ্ঠীর 2 দিন আগে মিষ্টু যখন আমার বাড়িতে আসে, ওর সঙ্গে কিন্তু আমার বড় নন্দাই আসে না। তখন উনি ওনার ব্যবসা সামলাতে এতটাই ব্যস্ত ছিলেন যে উনি আমার বড় ননদের সঙ্গে আসতেই পারেনি। এরপর যেদিন জামাই ষষ্ঠী ছিল, তখন আমি, মা, আমার বড় ও ছোট ননদ বাড়ির সব মেয়েরা মিলে সকালে ও দুপুরে রান্নাঘরের খাওয়ার আয়োজন করছিলাম। ঠিক তখন হঠাৎ আমার বড় নন্দাই মনদ চিৎকার করতে করতে বাড়ির ভেতরে ঢোকে আর বলে, মিষ্টু, আমাদের সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আমরা যে এবার পথের ভিখিরি হয়ে গেলাম গো। বাড়ির বাইরে থেকে বড় নন্দাইয়ের চিৎকার আওয়াজ শুনে আমরা বাড়ির মেয়েরা সবাই রান্নাঘর থেকে ছুটে বেরিয়ে আসতেই যা দৃশ্য দেখি তা হলো মনোজের একটা হাত নেই, পুরো কাঁধ থেকে একটা হাত কাটা। ওই অবস্থায় উঠোনের মাঝখানেও দাঁড়িয়ে আছে। এছাড়া ওর চোখের একটা মণি নেই, কে বা কারা যেন ওর চোখের মণি খুবলে তুলে নিয়েছে। মনোজের একটা চোখের মণি খুবলে তুলে নেওয়ার জন্য ওর ওই জায়গাটা থেকে ঝরঝর করে লাল কালচে রক্ত ঝরছে। মনোজ ওই রক্তাক্ত অবস্থায় চিৎকার করে আমার বড় ননদকে যন্ত্রণা মাখানো কাতর কণ্ঠে বলছে, মিষ্টু মিষ্টু, আমাদের সব শেষ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল। আমরা যে পথের ভিখারি হয়ে গেলাম। মনোজের এই অবস্থা দেখে আর ওই কথাগুলো শুনে মিষ্টু দৌড়ে যেই মনোজকে জড়িয়ে ধরতে যাবে, অমনি মনোজ বুকে হাত দিয়ে উঠোনের মাঝখানে ধপ করে পড়ে যায় আর বুকে হাত দিয়ে যন্ত্রণাতে কাতরাতে থাকে। মনোজের এই অবস্থা দেখে কুসুমের বাবা ও ওর ছোট পিসেমশাই, এনারা দুজন মিলে মনোজকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে যাওয়ার পথেই মনোজ মারা যায়। মনোজ মারা যাওয়ার পর ওর চট ও পাঠের ব্যবসাটা পুরোপুরি লাটে উঠে যায় একেবারে। ওর চট ও পাঠের ব্যবসার জন্য ব্যাংকে এত লোন নিয়েছিল যে ব্যাংক ব্যবসার সেই লোন মেটানোর জন্য মনোজের ভিটে বাড়িটা পুরোপুরি দখল করে নেয়। ব্যাংক মনোজের ভিটে বাড়িটা দখল করে নেওয়ার পর মিষ্টু আমাদের বাড়িতেই চলে আসে ও আমাদের সঙ্গেই থাকতে শুরু করে। এরপর দেখতে দেখতে 1 বছর কেটে যায়। 1 বছর আগে যেহেতু আমার ছোট ননদ ও নন্দাইয়ের প্রথমবারের জামাই ষষ্ঠীটা ভালো করে পালন হয়নি, তাই আমার শাশুড়ি মা আবার 2য় বছরের জামাই ষষ্ঠীর দিন কিয়াকে ও অঞ্জনকে ডাকে। কিন্তু সেই অনুষ্ঠান একেবারে মাঠে মারা গেল। কেন মা? তোমাদেরই মতো জামাই ষষ্ঠীর 1 দিন আগে কিয়া ও অঞ্জন এই বাড়িতে আসে জামাই ষষ্ঠী উপলক্ষে। ওরা দুজনে এই বাড়িতে আসার পর তোমার সঙ্গে এই 2 দিন যা যা ভৌতিক ঘটনা ঘটেছে, অঞ্জনের সঙ্গেও সেই ভৌতিক ঘটনাগুলো ঘটতে থাকে, কিন্তু একটু আলাদা। জামাই ষষ্ঠীর আগের দিন সন্ধ্যাবেলায় কিয়া ও অঞ্জন বাড়িতে আসে। অঞ্জন বাড়িতে ঢুকে হাত মুখ ধোয়ার জন্য কল ঘরে যায়, কিন্তু 2-3 মিনিট পর অঞ্জন কল ঘর থেকে চিৎকার করতে করতে অন্দরে ছুটে আসে। অঞ্জনকে চিৎকার করতে করতে বাড়ির ভেতরে ছুটে আসতে দেখে আমার শাশুড়ি মা মানে কুসুমের ঠাকুমা অঞ্জনকে জিজ্ঞাসা করে, ছোট জামাই, কি হলো বাবা? তুমি এইভাবে কল ঘর থেকে চিৎকার করতে করতে বাড়ির ভেতরে কেন ঢুকলে গো? কি হয়েছে? আমার শাশুড়িমার প্রশ্ন শুনে অঞ্জন তখন হাঁপাতে হাঁপাতে ভয় মিশ্রিত কাপা গলায় বলে, মা, আমি যখন হাত মুখ ধোয়ার জন্য কল ঘরে ঢুকতে যাব, আপনাদের কল ঘরের পাশে যে কুয়োটা আছে না, ওই কুয়োর উপর দেখি। কি দেখলে বলো ছোট জামাই? ওই কুয়োর উপর দেখি মনোজদা পা ঝুলিয়ে বসে আছে আর আমার দিকে লাল জ্বলন্ত আগুন রাঙ্গা দৃষ্টি দিয়ে বলছে, কি হে ছোট জামাই, জামাই ষষ্ঠী নিমন্ত্রণ খেতে এসেছে বুঝি? তা আমাকে ছাড়া এবারেও তুমি একা একা জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ খাবে, আমাকে নেবে না? আমিও যে তোমার সঙ্গে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ খাবো। কল ঘরে ঢুকতে গিয়ে রাতের অন্ধকারে মনোজদাকে বসে থাকতে দেখে আর মনোজদার মুখে ওই কথাগুলো শুনে আমি হাত পা না ধুয়ে ছুটে বাড়ির ভেতর চলে আসি। অঞ্জনের মুখে আমরা এই কথা শুনি ঠিকই, কিন্তু আমরা কেউই ওর কথা খুব একটা তখন বিশ্বাস করি না। সন্ধ্যাবেলায় অঞ্জনের সঙ্গে এই ঘটনাটা ঘটার পর রাতে খাবার সময় অঞ্জনের সঙ্গে আর একটা অদ্ভুত ঘটনা ঘটে।
ঘটনাটা হলো, রাতে বাড়ির সবাই যখন রান্নাঘরের বাইরে মাটির দাওয়ায় বসে খাচ্ছে, আমি হাতায় করে অঞ্জনের ভাতের পাতে রুই মাছের মুড়োটা যেই দিতে যাব, হঠাৎ সেই সময় অঞ্জন আবার চিৎকার করে ওঠে আর বলতে থাকে আমাদের সবার উদ্দেশ্যে, কাল তোমরা আমার জামাই ষষ্ঠী পালন করো না। তোমরা যদি আমার জামাই ষষ্ঠী পালন করো, মনোজদা আমাকে মেরে ফেলবে। অঞ্জনকে এইভাবে চিৎকার করতে দেখে মা বলে ওঠে, কি হয়েছে ছোট জামাই, তুমি এইভাবে খাওয়ার সময় চিৎকার কেন করছো? মায়ের কথা শুনে অঞ্জন অন্ধকারে উঠোনের দিকে আঙুল তুলে দেখিয়ে ভয় মিশ্রিত কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, মা, বৌদি যখন আমার পাতে মাছের মুড়োটা দিতে যাবে, তখন খেতে খেতে হঠাৎ আমার দৃষ্টি চলে যায় অন্ধকার উঠোনের দিকে। অন্ধকার উঠোনের দিকে দৃষ্টি পড়তেই আমি দেখি উঠোনের মাঝখানে মনোজদা দাঁড়িয়ে আছে, আর একটা কান এঁঠো করা হাসি হাসতে হাসতে বলছে, কাল যদি তুই জামাই ষষ্ঠী পালন করতে বসিস, তাহলে আমার হাতেই তোর মৃত্যু নিশ্চিত। এই কথা বলতে বলতে অঞ্জন খাওয়া ছেড়ে উঠে ঘরে চলে যায়। সেই রাতে ও আর কিচ্ছু খেলো না। পরদিন সকালবেলা উঠে যখন আমি কাপড় ছেড়ে মুখ ধুয়ে রান্নাঘরে যেতে যাব, দেখি কেয়া, মানে আমার ছোট ননদ, দাওয়ায় বসে আছে আর মুখে হাত দিয়ে কি যেন ভাবছে। ওকে এত সকালে দাওয়ায় মুখে হাত দিয়ে বসে থাকতে দেখে আমি জিজ্ঞাসা করি, কেয়া, কি হয়েছে? তুমি এত সকালে ঘুম থেকে উঠে পড়েছো, কি ব্যাপার? শরীর ভালো আছে তো? আমার প্রশ্ন শুনে ও শুকনো মুখে আমার দিকে তাকায় আর বলে, হ্যাঁ দিদি ভাই, আমার শরীর ভালো আছে। তোমাদের ছোট জামাই আমাকে সারা রাত ঘুমোতে দেয়নি, খুব জ্বালিয়েছে। কেন? কাল নাকি ও সারা রাত ধরে জানলা দিয়ে বাড়ির পিছনের বাগানে মনোজদাকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। কি বলছো কি কেয়া? আচ্ছা, ঘটনাটা কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো। গতকাল মাঝরাতে আমি যখন গভীর ঘুমে আচ্ছন্ন, হঠাৎ সেই সময় অঞ্জন চিৎকার করে ওঠে। অঞ্জনের চিৎকারে আমার ঘুমটা ভেঙে যেতেই আমি ওর দিকে তাকিয়ে দেখি ও জানলার দিকে তাকিয়ে খুব জোরে জোরে হাঁপাচ্ছে। ওকে জানলার দিকে তাকিয়ে জোরে জোরে হাঁপাতে দেখে আমি জিজ্ঞাসা করি, কি গো, কি হয়েছে? তুমি জানলার দিকে তাকিয়ে ওইভাবে হাঁপাচ্ছ কেন? আমার প্রশ্ন শুনে হাঁপাতে হাঁপাতে জবাব দেয়, মনোজদা আমাকে জানলার বাইরে দিয়ে একটু আগে ডাকছিল জানো। আমি ওর মুখে এই কথা শুনে ভুরু কুঁচকে বেশ অবাক গলায় প্রশ্ন করি, হ্যাঁ গো, এই রাত দুপুরে কি যাতা বলছো তুমি? মনোজদা তোমাকে এই জানলার বাইরে দিয়ে ডাকছিল? এই রাত দুপুরে ন্যাকামোটা না মেরে ঠিক কি হয়েছে বলো। আমি যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম একটু আগে, হঠাৎ সেই সময় জানলার বাইরে দিয়ে একটা ডাক ভেসে আসে আমার কানে। কথাগুলো ভেসে আসতেই আমি জানলা দিয়ে তাকিয়ে দেখি মনোজদার জানলার গরাদগুলো ধরে দাঁড়িয়ে আছে আর দাঁত বের করে আমার দিকে তাকিয়ে হাসছে আর বলছে, অঞ্জন, এই অঞ্জন, ঘুমলি নাকি? দেখ দেখ, আমি এসেছি। কাল তো জামাই ষষ্ঠী। হ্যাঁ, জামাই ষষ্ঠী উপলক্ষে তোর সঙ্গে একটু জমিয়ে গল্প করিয়া। জানলার বাইরে মনোজদাকে দাঁড়িয়ে থাকতে দেখে আর ওর ওই কথাগুলো শুনে আমি তখন চিৎকার করে বিছানায় উঠে বসি। এরপর দিদি জানো তো, ও সারা রাত ধরে আমাকে ঘুমোতে দেয় না। জানলার দিকে তাকিয়ে শুধু বলে, কেয়া, মনোজদা আমাকে গল্প করার জন্য ডাকছে। কেয়ার মুখ থেকে গতকাল রাতে অঞ্জনের সঙ্গে কি কি ঘটনা ঘটেছে সব শুনে আমার বুকটা ভয় ধরাস করে ওঠে। আর আমি মনে মনে ভাবতে থাকি যে মনোজদার অতৃপ্ত আত্মা কি আজও মুক্তি পায়নি? ও কি আমাদের আশেপাশেই আছে? আর আমাদের ওপর কি সারাক্ষণ নজর রাখছে? এরপর এইসব কথা বেশি ভাবনা চিন্তা না করে সেদিন জামাই ষষ্ঠী বলে তাড়াতাড়ি রান্নাঘরে রান্নাবান্নার আয়োজন করতে চলে যাই। এরপর বেলা 10:30 নাগাদ জামাই ষষ্ঠীর অনুষ্ঠান শুরু হয়। মা যখন অঞ্জনকে নানা রকম ফল আর মিষ্টি দিয়ে বরণ করছে, হঠাৎ সেই সময় এমন একটা ঘটনা ঘটে। সেই ঘটনা থেকেই আমরা বাড়ির সবাই অঞ্জনের কথা বিশ্বাস করতে শুরু করলাম যে সত্যি সত্যি মনোজ আমাদের আশেপাশেই রয়েছে আর আমাদের ওপর সারাক্ষণ নজর রাখছে।
মা যখন অঞ্জনকে বরণ করছে, হঠাৎ সেই সময় একটা গোঙানি কান্নার আওয়াজ আমাদের কানে ভেসে আসে, আর সেই সঙ্গে কিছু কথাও। মা, আপনি শুধু ছোট জামাইয়ের জামাই ষষ্ঠী পালন করবেন, বড় জামাইয়ের জামাই ষষ্ঠীটা পালন করবেন না। গোঙানি কান্নার সঙ্গে কথাগুলো আমাদের কানে ভেসে আসতেই আমরা বাড়ির সবাই পিছন ফিরে তাকিয়ে যা দেখি তা হলো মনোজ বাচ্চাদের মতো হামাগুড়ি দিতে দিতে আমাদের দিকে এগিয়ে আসছে, আর কাঁদতে কাঁদতে অঞ্জন আর মায়ের দিকে তাকিয়ে বলছে, বাহ, আপনি শুধু ছোট জামাইয়ের জামাই ষষ্ঠীটা পালন করবেন তো, বড় জামাইকে একেবারে ভুলে গেলেন। মনোজকে ওইভাবে বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে এগিয়ে আসতে দেখে আর ওর ওই কাটা হাতের ভয়ঙ্কর রক্তাক্ত রূপ আর চেহারা দেখে আমরা সবাই ভয়ে ঘরের ভেতর ঢুকে যাই। কিন্তু কুসুমের বাবা ছিল বলে আমরা সবাই সেই দিন ভয়ঙ্কর প্রেতাত্মার কবল থেকে বেঁচে যাই। আমরা বাড়ির সবাই যখন জামাই ষষ্ঠীর আসর ছেড়ে ঘরে চলে যাই, তখন কুসুমের বাবা ঘরে যায়নি। উনি একা ওই ভয়ঙ্কর প্রেতাত্মার সামনে আজকের মতো সেদিনও দাঁড়িয়েছিলেন, আর ওই প্রেতাত্মার হাত থেকে আজ যেমন তোমাকে বাঁচালেন, সেই দিনও উনি কঠোর তন্ত্র সাধনার দ্বারা আমাদের বাড়ির সবাইকে বাঁচান। কিন্তু কিন্তু কি মা, থেমে গেলেন কেন বলুন? এরপর থেকে যখনই আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী পালন করা হয়েছে, সুষ্ঠুভাবে হয়নি, কোনো না কোনো অশুভ ঘটনা ঘটতেই থেকেছে। তাই আমাদের বাড়িতে আজ 5 বছর ধরে কোনো জামাইয়ের জামাই ষষ্ঠী পালন করা হয়নি হিরেন বাবা। জামাই ষষ্ঠী পালন হলেই দেখলে তো কি অশুভ ঘটনাটা আজ ঘটলো তোমার ওপর দিয়ে। কুসুমের মায়ের মুখেই সমস্ত অতীতের ঘটনার কথা শুনে আমি আর মুখে কিছু না বলে সেই দিনই কুসুমকে নিয়ে কলকাতায় যাওয়ার সন্ধ্যার ট্রেন ধরে কলকাতায় ফিরে আসি। আমার শ্বশুর বাড়িতে গিয়ে ওই 2 রাতে আমি যে ভৌতিক ঘটনাগুলোর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, এত বছর কেটে যাওয়ার পরও আজও আমি আর ভয়েতে আমার শ্বশুর বাড়িতে পা পর্যন্তও রাখিনি।